ক্লাস 10-এর প্রথমে দেখবে বাংলা কবিতার মধ্যে একটা কবিতা রয়েছে তিন পাহাড়ের কোলে। তিন পাহাড়ের কোলে কবিতাটি সিবিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটো বইয়েরই পাঠ্যসূচিতে দেখবে আছে। তাহলে তোমরা প্রথমেই এই কবিতা পড়ার আগে জানতে হবে কে লিখেছে কবিতাটি। তো কবিতাটি লিখেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় উনি এমন একজন কবি যিনি আমাদের এই বাধা ধরার নিয়ম, বাধা ধরার জীবন, এইসবের ঘোর বিরোধী ছিলেন। তো উনি ওনার প্রত্যেকটি লেখার মধ্যে মুক্তির কথা বলেছেন, এই বদ্ধ জীবন থেকে মুক্তির কথা বলেছেন। তো সেরকমই একটা কবিতা হলো তিন পাহাড়ের কোলে। চলো তাহলে কবিতাটি আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। তো প্রথমেই কবিতায় যেটা বলা হয়েছে, অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে, তো প্রথম লাইনে কি বলছে? অন্ধকারে। অন্ধকারে মানে সেটা সন্ধেবেলা হতে পারে বা একটু রাতের দিকেও হতে পারে। অন্ধকারে তিন পাহাড়। তিন পাহাড় জায়গাটি বর্তমানে ঝাড়খণ্ডের একটি জায়গা। তো কবি তো নির্দিষ্ট করে বলেননি যে এটা ঝাড়খণ্ডের ওই জায়গাটির কথাই বলেছে, হতে পারে কবি অন্য কোনো জায়গার কথাও বলতে পারে। এমন জায়গা যেখানে তিন দিকেই পাহাড়, পাহাড়ে ঘেরা কোনো জায়গা হতে পারে। তো অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে কবি ট্রেনের থেকে নামলেন। নেমে কি হলো? হাওয়া বিলাসী। হাওয়া বিলাসী কেন বলছে? এখন দেখবে অনেকে ছাদ বাগান করে, অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে ছাদ বাগানের ভিডিও। তো সেখানে কি বলে? আমরা তাদের কি বলি? বাগান বিলাসী। তো যদি কেউ বাগান বিলাসী হতে পারে তো হাওয়া বিলাসী কেন হবে না? হাওয়া বিলাসী মানে যারা ঘুরতে ভালোবাসে তাদেরকে হাওয়া বিলাসী বলেছে, এটা একটা উপমা। হাওয়া বিলাসী তিন জোড়া চোখ। তো আমাদের কত জোড়া চোখ থাকে? এক জোড়া, মানে দুটো চোখ থাকে। তো তিন জোড়া চোখ মানে কবির সঙ্গে আরও দুজন সঙ্গী ছিল। এবার সঙ্গী এখানে তো কবিতায় মেনশন কিছু করা নেই। তো সঙ্গী হতে পারে কবির কোনো প্রিয় মানুষ থাকতে পারে, প্রিয় দুজন মানুষ সাথে থাকতে পারে, বন্ধু সাথে থাকতে পারে, বা ভ্রমণের যে কোনো সঙ্গী। তাহলে কবির সঙ্গে আরও দুজন ভ্রমণ সঙ্গী ছিল, টোটাল তিনজন মানুষ, তার জন্য তিন জোড়া চোখ। আটকে গেল ফ্রেমে। ফ্রেম তোমরা সবাই জানো, ফটো ফ্রেম। ফ্রেম নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু ফ্রেমে কেন বলছে? ফ্রেমে বলছে যে সৌন্দর্যটাকে যেন চোখের সামনে আটকে গেল, ফ্রেম হয়ে গেল, ফ্রেমে বাঁধানোর মতো সুন্দর। জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায়। জনমানববিহীন স্টেশন কেন বলেছে? তো পাহাড়ি কোনো জায়গায় অন্ধকারে ট্রেনের থেকে নেমেছে বলেছে, তার মানে রাতের দিকে গেছে। তো কোনো পাহাড়ি স্টেশনে রাতের দিকে জনমানব থাকবে না, সেটাই স্বাভাবিক। পাহাড়ে সাধারণত লোকজন কম থাকে, তার মধ্যে রাতের বেলা, তার জন্য জনমানববিহীন স্টেশন। আকাশ ভরা তারায় মানে আকাশ সেদিন পরিষ্কার ছিল, আকাশে তারা ছিল। এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। পথ হারানো বলতে, পথ আমরা নির্দিষ্ট সীমারেখা আমরা জানি যে এই পথ থেকে এই পথে, এই নির্দিষ্ট দূরত্ব থেকে এই দূরত্বে আমরা যাব। তাহলে পথ হারানোর কথা কেন বলেছে? যে এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির কাছে আসলে যে কেউ পথ হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলবে বলতে সে যে হারিয়ে যাবে সেরকম নয়, প্রকৃতির মাঝে মিশে যাবে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাবে। তো সেটা বলছে এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। তারপরে কি বলছে? পথ হারিয়ে যায় যেদিকে সেদিকে পথ আছেই। আছেই মানে অবশ্যই আছে। পথ হারিয়ে যেদিকে যায়, ধরো একটা সুন্দর জায়গা, সেই জায়গার মধ্যে দিয়ে তুমি পথ হারিয়ে গেছে, তুমি নির্দিষ্ট পথে যাওনি, তুমি অন্য পথ দিয়ে গেছো, অন্য জায়গা থেকে ঘুরে গেছো, তো সেখানেও সেই প্রাকৃতিক সৌন্দর্যটা সমানই আছে। তো তার জন্য বলছে পথ হারিয়ে যেদিকে যায় সেদিকে পথ আছেই। ঝর্ণা, কাদর, টিলা, পাথর বনভূমির কাছেই। এগুলো কিছু উপমা দিয়ে বুঝিয়েছে ওখানে জায়গাটা কেমন ছিল সেটা। ঝর্ণা, পাহাড়ি জায়গা, অবশ্যই ঝর্ণা থাকবে।
তাহলে সেখানে কি ছিল? ঝর্ণা, কাদর। কাদর, তাহলে কি বলছে? ঝর্ণা, কাদর, টিলা, পাথর বনভূমির কাছে। তাহলে বনভূমির কাছে কি কি আছে? ঝর্ণা আছে, কাদর, টিলা, পাথর। টিলা হচ্ছে ছোট মাথাযুক্ত পাহাড়, বনভূমি তোমরা জানোই। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। এখানে যেটা বলতে হবে, দয় শব্দটি, দয় শব্দটি উনি আগেও অন্য কবিতায় ব্যবহার করেছেন, কবি শক্তি চট্টোপাধ্যায়। তো সেরকম এখানেও এই কবিতায়ও দয়, দ অ্যাপোস্ট্রফি কমা অন্তস্থ, দয় শব্দটি ব্যবহার করেছেন। দয় শব্দটির কি অর্থ? দয় শব্দটি হচ্ছে জলাভূমি অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো নির্দিষ্ট শান্ত জল নয়, এমন অনির্দিষ্ট কোনো জলাভূমি, এটা হচ্ছে দয়। ফুসুর, ফাসুর, ঘুসুর, ঘাসুর, এরকম কিছু শব্দ উনি পরের লাইনে ব্যবহার করেছেন। তো ফুসুর ফাসুর মানে ফিস ফিস করে কোনো কথা বলছে। ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়, মানে এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো কিন্তু কেউ মুখে বলছে না। এই যে ফুসফুস ঘুসঘুস করে কথা বলছে, এগুলো মানুষের, যে ঘুরতে ভালোবাসে, যে প্রকৃতি প্রেমী, সে প্রকৃতির কাছে গেছে, হাওয়া বিলাসী মানুষজন যারা গেছে, তাদের মনের মধ্যে স্পন্দিত হচ্ছে এই কথাগুলো। স্বপ্নে কথা কয়। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘুমটা খোলে। পূব আকাশে মানে পূর্ব দিকের আকাশে, আস্তে ধীরে আলোর ঘুমটা খোলে। তাহলে আলোর ঘুমটা কি করে খুলছে? এখানে পূব আকাশকে বা আকাশকে কবি একজন ঘোমটা পরা লাজুক বধূর সাথে তুলনা করেছেন। তো উনি ধীরে ধীরে আস্তে আস্তে সলজ্জভাবে যেমন করে ঘুমটা খোলে, তো সেরকম করে আলোর ঘুমটা খুলছে, মানে সূর্যোদয় হচ্ছে। শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। শক্ত সবুজ গা, শক্ত সবুজ কেন বলছে? বনভূমিতে অনেক গাছপালা রয়েছে, তো সেখানে শক্ত সবুজ গা ভেসেছে মানে গ্রাম ভেসে গেছে 3 পাহাড়ের কোলে। 3 পাহাড় জায়গাটা আমরা যেমন বললাম সেরকম 3 পাহাড়ের কোলে। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? সহজ করে বাঁচা, সহজ করে বাঁচা বলতে কবি বলেছেন মুক্তভাবে বাঁচা, স্বাধীনভাবে বাঁচা। আর যে প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে, প্রেক্ষাপট ঠিক আমি বলবো না, যে সময় দাঁড়িয়ে কবিতাটি লেখা হয়েছে, তখন শহর বানানোর কাজ চলছিল। শহর বানানোর কাজ কি? শহরায়ন, নগরায়ন, হিস্ট্রিতে তোমরা পড়ে থাকবে। তো সেই কাজগুলো চলছিল। মুক্ত পরিবেশ বাদ দিয়ে শহরে একটা 4 দেয়ালের মধ্যে বন্দি অবস্থায় থাকা, সেটাকে সহজ করে বাঁচা কবি বলতে পারছেন না। এটা একটা ব্যাখ্যা হতে পারে, এই লাইনটা তুলে কোশ্চেন হবে, সেখানে এটা একটা ব্যাখ্যা হতে পারে। দ্বিতীয় যে ব্যাখ্যাটা হতে পারে, আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের যে হৃদয়, তো হৃৎপিণ্ড আমাদের পাঁজরের মধ্যে থাকে, তো এই পাঁজরটাকেও খাঁচা হিসাবে তুলনা করা যায়। যে পোশাকি আবরণ, যে ড্রেসগুলো আমরা পরে আছি, যেরকম পোশাকি আবরণ দিয়ে, পাঁজর দিয়ে আমরা আমাদের হৃদয়টাকে বদ্ধ করে রেখেছি, আবদ্ধ করে রেখেছি আমরা খাঁচার মধ্যে, এটাও বলতে পারেন। 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। নকশি কাঁথা, নকশি কাঁথা কি তোমরা জানো? গ্রাম বাংলার একটি শিশুর কলবর, কলরব হবে এটা। যদি কলরব হয় তাহলে শিশুর মুখের ভাষার সাথে তুলনা করেছে। যদি কলবর হয় তাহলে যেটা কলেবর বলি আমরা, শিশুর আকৃতি বলি, সেটা হবে। এই শব্দটা এভাবে তোমরা একটু দেখে নেবে, দেখে নিয়ে পড়বে।